আসসালামু আলাইকুম। আমাদের অনেকের মধ্যেই একটা ভীতি কাজ করে যে আয়কর রিটার্নটা কি। আয়কর রিটার্ন মূলত একজন ব্যক্তির, তিনি যে পেশাতেই নিয়োজিত থাকুন না কেন, চাকরি করুন বা ব্যবসা করুন, মানে কোনো আয়ের সাথে সংশ্লিষ্ট থাকুন, ওনার কোনো একটা নির্দিষ্ট অর্থ বছরে যে ইনকামটা হয়, ধরুন একজন ব্যক্তি যদি চাকরি করে, তাহলে উনি ওই অর্থ বছরে অর্থাৎ 12 মাসে, আর যদি উনি নতুন চাকরিজীবী হন তাহলে এমনও হতে পারে যে বছরে, সারা বছর না, হয়তো বছরে 8 মাস বা 6 মাস চাকরি করেছেন। মানে হচ্ছে ধরুন কেউ জুলাই মাসে চাকরিতে জয়েন করেছেন সেপ্টেম্বরে, মানে সেপ্টেম্বরে ওনার চাকরিটা হয়েছে। আয়করের অর্থ বছর বিবেচনা করা হয় জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত। তাহলে সহজ কথা হচ্ছে যে যদি কেউ চাকরি করে থাকেন, তাহলে ওই অর্থ বছরে যত মাস তিনি চাকরি করেছেন ওই মাসগুলোতে উনি মোট কত টাকা ইনকাম করেছেন, এটার একটা বিবরণী উপস্থাপন করা, এটাতে গেল আয়ের বিষয়। এখন আচ্ছা, চাকরিজীবীর পর যারা ব্যবসায়ের সাথে নিয়োজিত বা যদি কারো অর্থ লগ্নি থাকে, বিনিয়োগ করা থাকে, ফিনান্সিয়াল অ্যাসেট বলে যেগুলোকে, যেমন সঞ্চয়পত্র থেকে কেউ 3 মাস পর পর লাভ পায়, কারো প্রত্যেক মাসে মাসে লাভের এক স্কিম চালু থাকে, আবার কেউ বছর শেষে, তারপর এফডিআর থাকে, এফডিআর ওই রকম মাসে মাসে বা 3 মাস পর পর বা বছর বছর বা মেয়াদি এফডিআর থাকে, কারো ওয়েজ আর্নার স্কিম থাকে, ওয়েজ আর্নার বন্ড, যেটা শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকে, প্রাইমারি শেয়ার, সেকেন্ডারি শেয়ার। তো আরো নানান ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট থাকতে পারে। এগুলো থেকেও যদি কারো ওই অর্থ বছরে কোনো ইনকাম এসে থাকে, তাহলে ওই ইনকামের বিবরণীটা উপস্থাপন করা, এটা হচ্ছে আয়ের বিবরণী। তারপর হচ্ছে ওই লোকের, উনি এমন কোনো খাতে বিনিয়োগ করেছেন কিনা, বা এখন এমন কিছু যোগ হয়েছে যে দান করলে, যেমন জাকাত ফাউন্ডেশনে দান করলে বা আরো কিছু ফাউন্ডেশন আছে, এগুলোতে দান করলে কর ছাড় পাওয়া যায়। এই জিনিসগুলো উপস্থাপন করাটাও কি আয়কর রিটার্ন জমাকরণের একটা অংশ। এরপর হচ্ছে ওনার পারিবারিক ব্যয়, নিজের জীবন, নিজের এবং পারিবারিক, ওনার নিজের ইনকামের উপর নির্ভরশীল পারিবারিক ব্যয় বা পরিবারের সদস্যদের ব্যয়, এই ব্যয় নির্বাহ করা, এটা খরচের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এটা কি কি? খাবারের খরচ, জামা কাপড়, অত্যাবশ্যকীয় খরচ, বাসা ভাড়া, বিদ্যুৎ ইউটিলিটি বিল, বিদ্যুৎ গ্যাস ইত্যাদি, আরো নানান ধরনের খরচ, এগুলি সব উপস্থাপন করাটাই এক্সপেন্ডিচার বা খরচের বিবরণী উপস্থাপন করা। এরপর হচ্ছে কারো সম্পদ ও দায়। সম্পদ কি? একজন ব্যক্তির নিজের স্থাবর এবং অস্থাবর যা যা সম্পদ আছে। স্থাবর সম্পদ কি? কৃষি, অকৃষি জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, এরকম যেগুলো স্থায়ী, স্থায়ীভাবে কোনো জিনিস, যেই জিনিসগুলোকে আমরা স্পর্শ করতে পারি, এগুলোই হচ্ছে মূলত স্থাবর বা ট্যাঞ্জিবল অ্যাসেট বা স্থাবর সম্পদ। আর অস্থাবর সম্পদ কি? যেমন ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র, এই আর্থিক যে বিনিয়োগগুলো, আর্থিক যে সম্পদগুলো, এগুলো হচ্ছে অস্থাবর সম্পদ। আরো অনেক কিছু থাকতে পারে, আমি সংক্ষিপ্তভাবে এখানে উপস্থাপন করছি। আর দায় কি? যদি ওই ব্যক্তির কোনো ঋণ থাকে, এটা ব্যাংক থেকে হতে পারে বা ফিনান্সিয়াল কোনো ইনস্টিটিউট থেকে হতে পারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে এনজিও থেকে হতে পারে, কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে থাকতে পারেন উনি। এই আয় এবং দায়, এগুলোর বিবরণী উপস্থাপন করা, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, এটা আয়কর রিটার্নের একটা অংশ। তাহলে এরপর হচ্ছে ওই ব্যক্তি ওই বছর যে ইনকামটা করেছেন, এই ইনকামের
উপর ভিত্তি করে আয়কর আইন অনুযায়ী, যেমন বর্তমান অর্থ বছর যে 2024-25 আয়কর রিটার্ন সাবমিট করছি আমরা, কর বছর হচ্ছে 2025-26। এখানে স্বাভাবিক করদাতা যারা, তাদের পুরুষ হলে 3,50,000 টাকা পর্যন্ত করমুক্ত আয়। তাহলে আমরা ব্যবসায়ীদেরকে দিয়ে সহজে বোঝাই যে যদি কোনো ব্যবসায়ী 3,50,000 টাকা নিট প্রফিট করেন তাহলে ওনার ট্যাক্স আসবে না। 3,50,000 টাকার উপরে যদি নিট প্রফিট করেন তাহলে ট্যাক্স আসবে। তো এই বিষয়গুলো উপস্থাপন করা, আবার দেখা গেছে যে তাহলে কি বিষয়টা হলো এখানে ট্যাক্সের বিষয়টা, কারো ট্যাক্স লাগে কারো ট্যাক্স লাগে না। তো সহজ কথা হলো আমরা আইন অনুযায়ী, আইন মেনে নিজের কোনো ইনকাম, নিজের কোনো সম্পদ না লুকিয়ে সততার সাথে সকল সম্পদের বিবরণী উপস্থাপন করা, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। যদিও এখন সকল শ্রেণীর করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করা বা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে এই বছর থেকে, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া, সেটা আমরা অন্য এক ভিডিওতে উপস্থাপন করব। এটাকেই বলা হয় আয়কর রিটার্ন সাবমিশন বা আয়কর বিবরণী জমাদান। তো এই বিষয়ে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।